চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, হেমন্তকালের শুভেচ্ছাও জানাচ্ছি। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, চান্দিনা রেদন আহমেদ কলেজ। আমরা বিগত ক্লাসগুলোতে 3টে লেকচারে আমরা ভেক্টরের বিভিন্ন বিষয় আলোচনা করেছি। আজকে আলোচ্য বিষয় কী হবে তোমরা একটু ভাবতে পারো? বস্তুতে বল প্রয়োগ করছি, বলের প্রয়োগ যদি সরে গিয়েছে তাহলে কাজ হচ্ছে। জাতা, ডাল ভাঙার, ডালকে দুভাগ করার যন্ত্র জাতা। আমরা দেখেছি জাতার কৌণিক মানে কিনারাতে আমরা আলতো করে এইভাবে আমরা বল প্রয়োগ করি, জাতাটা অক্ষ সাপেক্ষে ঘুরে যায়। তাহলে এই যে বিষয়, এখানে তলের বিষয় কিন্তু হবে। তাহলে এখানে যে বিষয়টা হবে এটা কাজ বলছি, আর জাতাদের বিষয়টা হবে তাকে বলবো আমরা, বলো তোমরা, এটাকে বলবো টর্ক, তল সম্পর্কিত বিষয়। তাহলে আজকের পাঠের বিষয় হবে ভেক্টরের যোগ বিয়োগ না, আজকে পাঠের বিষয় হবে ভেক্টর গুণন। পাঠের বিষয় শিখন ফল 7 দুটি ভেক্টর রাশির স্কেলার ও ভেক্টর গুণনের তাৎপর্য ও এদের ব্যবহার। ব্যাপারটা আমি প্রথমেই বলে ফেলেছি, মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস। একটাকে বলবো আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন, আরেকটাকে বলবো আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন। তাদের তাৎপর্য মানে সিগনিফিক্যান্স এবং তাদের ব্যবহার, ইউজেস। তাহলে আজকে পাঠের বিষয় যেহেতু ভেক্টরের গুণন, ভেক্টরের গুণনটা কেমন হতে পারে আমরা তাই আলোচনা করব। ধরো এই হচ্ছে একটা ভেক্টর রাশি, একে একটা স্কেলার রাশি আমি দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা কিন্তু ভেক্টর রাশি পাবো। অর্থাৎ কোনো ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ দিলে গুণফল একটা ভেক্টর রাশি হবে। আবার আমরা দেখব দুটা ভেক্টর রাশির গুণনের কারণে কখনো স্কেলার রাশি হবে, কখনো ভেক্টর রাশি হবে। এবং আমরা ভেক্টরের ধর্মে কিন্তু আমরা বলেছিলাম দুটো কোনো ভেক্টরের মান শূন্য না হলেও কিন্তু ভেক্টর রাশির গুণফল কিন্তু শূন্য হতে পারে, আমরা সেদিকেই আগে। তাহলে দুটি ভেক্টর রাশির গুণফল, তাহলে দুটি ভেক্টর রাশির গুণফল গুণন। গুণনের প্রকৃতি ভেদে আমরা কখনো স্কেলার রাশি পাবো, স্কেলার গুণন, আরেকটাকে বলবো আমরা ভেক্টর গুণন।
স্কেলার গুণন বা ডট গুণন, আরেকটাকে বলো ভেক্টর গুণন বা ক্রস গুণন। স্কেলার গুণনটা কি? স্কেলার গুণন হবে দুটা ভেক্টর রাশির যে গুণনে একটা স্কেলার রাশি পাবো। দুটা ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যাবে, ভেক্টর গুণনকে, ওই ভেক্টর গুণনকে বা ভেক্টর গুণনের ওই পদ্ধতিকে বলা হবে স্কেলার বা ডট গুণন, স্কেলার অর ডট প্রোডাক্ট। দুটি ভেক্টর রাশির যে গুণনে আমরা একটা স্কেলার রাশি পাবো। ধরো এ হচ্ছে একটা ভেক্টর রাশি, বি হচ্ছে আর একটা ভেক্টর রাশি। একে ধরো আমরা উপি রেখাকে আমরা বললাম এ ভেক্টর। এই ভেক্টর উপি রেখা দ্বারা নির্দেশিত হয়েছে, বি ভেক্টর ও কিউ রেখা দ্বারা নির্দেশিত হয়েছে, এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আমরা থিটা বলি। এইবার স্কেলার বা ডট গুণনের রাশি মেলাটা আমরা বের করতে পারি। বলবো কি, দুটা ভেক্টর রাশির যে গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যায়। দেখো এর মধ্যে ভেক্টর চিহ্ন আছে কিন্তু এর মধ্যে ভেক্টর নেই, তাহলে এটা স্কেলার রাশি। তা দুটো ভেক্টর রাশির যে গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যায়, ভেক্টর গুণনের ওই পদ্ধতিকে বলেছি আমরা, বা ভেক্টর গুণনকে বলেছি আমরা স্কেলার গুণন। এবং গুণফল থেকে প্রাপ্ত যে স্কেলার রাশিটা, তার রাশির মালা আমরা বের করবো কেমন করে? তার মান হবে ভেক্টর দুইটার পৃথক পৃথক মান। অবশ্যই ক্ষেত্রে পরমাণু দিতে পারি, আমরা পরমাণু দিতে পারি, একই কথা হবে। ভেক্টর দুইটার পৃথক পৃথক মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এবং থিটার মানটা কত হবে? সব সময় থিটার মানটা 180 থেকে কম হবে বা সমান হবে, 0 ডিগ্রির সমান অথবা বড় হবে। ডেফিনেশনটার মধ্যে বা সংজ্ঞার মধ্যে অবশ্যই এটা আমাদের ক্লিয়ার করে ফেলতে হবে। কখনোই থিটার মানটা আমরা 180 থেকে বেশি নেব না, এবং 0 ডিগ্রি থেকে কমের দিকে আমরা চিন্তা করবো না, 0 বা 0 ডিগ্রি থেকে বেশি। অর্থাৎ এই ডট গুণন থেকে যে বিষয়টাকে আমরা চিন্তা করছি তা একটা তলে ঘটবে, ঘটনাটা একটা তলের উপর ঘটবে। আমরা যে বোর্ড চিন্তা করি, এই পুরো বোর্ডটার উপর ঘটনাটা ঘটবে, সমতলে ঘটনাটা ঘটবে। কোন সেই কথাটাই বলছে। অনুধাবন এবং জ্ঞানের ক্ষেত্রে এটা অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই এটা একটু যদি উল্টে পাল্টে দিই, থিটার মান ভিন্ন ভিন্ন রকম করে দিই বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে, তাহলে তোমরা অবজেক্টিভ এটার উত্তর দিতে অবশ্যই কেয়ারফুল হবে। সি সমান এ বি কস থিটা। আমরা এটাকে বলতে পারি এ ইন্টু বি কস থিটা, অথবা বলতে পারি বি ইন্টু এ কস থিটা। এই কথাও কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ কি, এ ভেক্টরের মান আর বি কস থিটা হচ্ছে এর উপর বি এর অভিক্ষেপ বা বি এর উপাংশ। অর্থাৎ স্কেলার রাশিটার মান হবে যে কোনো একটা ভেক্টর রাশির মান, এবং ওই ভেক্টর রাশিটার উপর অন্য রাশির লম্ব বিক্ষেপের গুণফল, অথবা বি ভেক্টরের মান বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ তার গুণফলের সমান। এবং আমরা দেখব ডট গুণফল সি সবসময়ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে প্রকাশ করবে, ক্ষেত্রফলকে প্রকাশ করবে। তার পরবর্তীতে আমরা আসছি ভেক্টর বা ক্রস গুণন। ভেক্টর বা ক্রস গুণন। দুটো ভেক্টর রাশির যে গুণনে একটা ভেক্টর রাশি পাবো, তাকে বলবো আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর দুটোর মধ্যে ক্রস চিহ্ন দিয়ে গুণনকে প্রকাশ করবে, আগেরটা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করেছিলাম। এবং গুণফল থেকে প্রাপ্ত
ভেক্টর রাশিটার মান হবে ভেক্টর দুটার পৃথক পৃথক মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, এবং থিটার মান ঠিক আগের মতোই থেকে যাবে। এবং এটাকে আমরা বলে ফেলতে পারবো এ ভেক্টর ঠিক রেখে আমরা যদি বি সাইন থিটা বলি, বি সাইন থিটা যদি ধরো এ এবং বি, এ ভেক্টরের দিকে এদিকে বি ভেক্টর যদি বলি, এটা থিটা হলে এটা হবে বি সাইন থিটা, সামান্তরিকের উচ্চতা এইচ কে প্রকাশ করবে, অর্থাৎ ক্রস গুণন কি করছে, তাহলে এটা ভূমি এটা উচ্চতা, তো এ ইন্টু বি সাইন থিটা মানে সামান্তরিকের ক্ষেত্রফলকে প্রকাশ করছে। ক্ষেত্রফলকে প্রকাশ করছে। ডট গুণন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে প্রকাশ করছে, ক্রস গুণন সামান্তরিকের ক্ষেত্রফলকে প্রকাশ করছে। এখন আমরা আরেকটু আলোচনার মধ্যে আমরা আসি। এ একটা স্কেলার রাশি, বি একটা স্কেলার রাশি, সাইন থিটা স্কেলার রাশি। আচ্ছা, তাহলে মান এটাও মান স্কেলার রাশি, গুণফল স্কেলার রাশি হলো, আমরা বলছি এ ক্রস বি সি ভেক্টর রাশি, আর এখানে হচ্ছে স্কেলার রাশি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হতেই পারে না, কখনোই ভেক্টর রাশি স্কেলার রাশির সমান হতে পারে না। তাহলে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে আমাদের স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করতে হবে। তার বুদ্ধিটা কি, কিভাবে আমরা একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করতে পারি? তোমরা কি বলতে পারো? আমরা অনেকগুলো ভেক্টরের সংজ্ঞাগুলো তোমাদের পড়িয়েছি, তোমাদের কি মনে আছে যে একক ভেক্টর বলে আমরা একটা ভেক্টর পড়িয়েছিলাম, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে যদি আমরা এ বি সাইন থিটাকে আমরা একটা একক ভেক্টর দিয়ে গুণ দেই, তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমরা দিক পেয়ে যাব, অর্থাৎ ডান পাশটা ভেক্টর রাশিতে পরিণত হবে। তাহলে এটাকে একটা একক ভেক্টর ছড়িয়ে নিয়ে আসি বা ঢিল মেরে নিয়ে আসি, মানে ইটা দেয়া মানে হচ্ছে ইটা দেয়া, ছুরি মেরেছি, দি থিং হুইচ ইজ থ্রোন, থিং হুইচ ইজ থ্রোন, নিক্ষেপ করেছি আমরা, ঢিল নিক্ষেপ করার মতো নিক্ষেপ করেছি, নিক্ষেপ করি নিশ্চয়ই কিছু প্রাপ্তির জন্য। আম গাছ থেকে আম পাড়তে গেলেও ঢিল দিয়ে পাড়া যায়, বিভিন্ন ফল ফলাদি পাড়া যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে নিক্ষেপ করি আমাদের একটা কার্য সম্পাদনের জন্য, সমাধানের জন্য। এখানে আমরা নিক্ষেপ করব ইটা ভেক্টর, ইটা মানে হচ্ছে ইটা, গ্রিক নোটেশন ইটা আমরা দিয়ে দেবো এখানে একটা ইটা ভেক্টর, দেখতেই পাচ্ছি এটা এন নয় কিন্তু ইটা, তো ইটা ভেক্টরটা সি ভেক্টরের দিক প্রকাশ করবে। কোন দিকে কাজ করবে এটা ভেক্টর? এটা কি উপি দিকে কাজ করবে, এর দিকে কাজ করবে এটা ভেক্টর, বা সি ভেক্টর কি এ ভেক্টর দিয়ে কাজ করবে? চিন্তা ভাবনার বিষয়। এটা কি বি ভেক্টর দিয়ে কাজ করবে? সি ভেক্টরের দিক কোন দিকে হবে? এ ভেক্টরের দিকে হবে না বি ভেক্টরের দিকে হবে? এইটা বের করার জন্য আমাদের একটা নিয়ম, ভেক্টর গঠনের নিয়ম আছে, সেটা হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম, রাইট হ্যান্ডেড স্ক্রু রুল। ডান হাতে আমরা একটা স্ক্রুকে যদি ঘুরাই, লক্ষ্য করে দেখো ডান হাতে স্ক্রুটাকে ঘোরাবো, এবার যদি ঘোরাই তাহলে স্ক্রুর মাথা যেদিকে যাবে, ধরো ডান হাতে একটা স্ক্রুকে আমরা ঘোরাতে চাই, ঘোরাতে গিয়ে ধরো আমি এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে যাচ্ছি, এখানে এ ভেক্টর, এদিকে বি ভেক্টর, আমরা ডান দিকে পাক খায় এরকম একটা স্ক্রু যদি নিয়ে নেই, ডান দিকে পাক খায় এরকম একটা স্ক্রু যদি আমরা নিয়ে নিই, তাহলে কি হবে? এ ভেক্টর এবং বি ভেক্টর যেখানে কাজ করছে এইখানে আমরা একটা ডান দিকে পাক খায় একটা স্ক্রুকে বসালাম, বসিয়ে এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে গেলে স্ক্রুর মাথা যেদিকে যায়, অর্থাৎ প্রথমে তারপর বি, এইভাবে স্ক্রুটা নিয়ে প্রথমে তারপর বির দিকে নিলে স্ক্রুর মাথাটা যেদিকে ঘোরে সেই দিকে হবে ইটা ভেক্টর। অথবা আমরা বলতে পারি ঘড়ি কাটার দিক নিয়েও,
যদি ভেক্টর দুটো যে সমতলে কাজ করছে ছেদবিন্দুতে যদি আমরা একটা ঘড়িকে রাখি, যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে স্ক্রুর মাথা যেদিকে যাবে, অর্থাৎ এর থেকে বি এর দিকে গেলে স্ক্রুর মাথা দিকে যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকটা হবে পজিটিভ দিক। আর যদি আমরা বি এর থেকে এর দিকে যাই, আমরা যদি বি ক্রস এ বলি, স্ক্রু মাথা যাবে নিচের দিকে। স্ক্রু মাথা যাবে নিচের দিকে কেন? বি ক্রসে দেখো, ঘুরিয়ে দেখো, বি ক্রসে যখন বলবো স্ক্রু মাথা যাবে নিচের দিকে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি যাই, ক্লকওয়াইজ যদি যাই, তাহলে ঘড়ি কাঁটার দিক হবে নিচের দিকে। আর যদি আমি এ ক্রস বি বলি, স্ক্রুর দিক হবে উপরের দিকে। অর্থাৎ বিপরীত বা অ্যান্টি ক্লকওয়াইজ যখন যাব, তখন এ ক্রস বি হবে প্লাস ইটা এবি সাইন থিটা। আর যখন ঘড়ি কাঁটার দিকে যাব, মানে বি ক্রসে আগে বি পরে, তাহলে এটা হবে মাইনাস ইটা এবি সাইন থিটা। যে কারণে আমরা বলবো এ ক্রস বি কখনোই কিন্তু বি ক্রসের সমান নয়। অর্থাৎ ভেক্টর গুণন কখনোই বিনিময় বিধি মেনে চলে না। বিনিময় বিধি মেনে চলে না। কিন্তু ডট গুণনের ক্ষেত্রে দেখবো আমরা এ ডট বি অলওয়েজ বি ডট এ। কেন? কারণ এ ডট বি এ বি কস থিটা, বি ডট এও এ বি কস থিটা, যার জন্য ডট গুণন কিন্তু বিনিময় বিধি মেনে চলে। অবজেক্টিভের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে ক্রস গুণন থেকে প্রাপ্ত ভেক্টরের দিকের জন্য আমরা ডানহাতি স্ক্রু নিয়ম আমরা প্রয়োগ করেছি। প্রয়োগ করে লব্ধি ভেক্টরের দিক বা সি ভেক্টরের দিক পেয়েছি। তারপরে প্রশ্ন হচ্ছে, আসলে এই ইটা ভেক্টরটা কোন তলে কাজ করে? এ এবং বি মিলে যে তলটা আমাদের দিল, সেটা হচ্ছে বোর্ডের তল। এন্ড সি ভেক্টর কি ওই তলে কাজ করছে? তোমরা একটু ভাবলে দেখতে পারবে যে আসলে ওই তলে কাজ করছে না। কি হচ্ছে? এ এবং বি মিলে যে তলটা হচ্ছে এ ক্রস বি বা সি ভেক্টর হচ্ছে তার লম্ব তল, তার লম্ব তলে কাজ করবে। আমরা যদি বইয়ের দিকে লক্ষ্য করি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ এইদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ। অর্থাৎ এক্স ও ওয়াই তলে যদি মনে করো এবি ভেক্টর থাকে, তাহলে জেড অক্ষ বরাবর আমরা পাবো সি ভেক্টর বা লম্ব। অর্থাৎ এ এবং বি ভেক্টর যদি এক্স ও ওয়াই তলে থাকে, তাহলে সি ভেক্টর হবে জেড ওয়াই ও জেড তল বরাবর। এটা উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। এটা ডানহাতি স্ক্রু নিয়ম এটা নির্ধারণ করবে। এবং উদাহরণ হিসাবে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে জাতা। জাতার উদাহরণ টর্ক, যেটা প্রয়োগ করে টর্ক টাউ সমান আর ক্রস এফ। আমরা চিত্রটা দেখেছিলাম। আর এফ এবং এফ যে তোলে তার লম্ব তল বরাবর ঘুরবে। যাতার ক্ষেত্রে আমরা দেখেছি, যাতার একদম প্রান্ত কিনারাটার মধ্যে আমরা ঠিক এইভাবে আলতোভাবে বল প্রয়োগ করি, অক্ষের চারপাশে যাতাটা ঘুরে যায়। অর্থাৎ বলটা কাজ করছে কিন্তু এই তলের লম্ব বরাবর, এবং ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে তার দিকটা পাচ্ছি। ভেক্টরের উদাহরণ দিলাম। স্কেলার উদাহরণটা বলেছিলাম আমরা কাজ দিয়ে। স্কেলার গুণের উদাহরণ দিয়েছিলাম আমরা কাজ দিয়ে। কাজ কি? ডব্লিউ সমান ছিল এফ ডট এস, মানে এফ এস কস থিটা, যেটা কাজকে বোঝাচ্ছে। এটা হচ্ছে স্কেলার গুণের উদাহরণ কাজ, ভেক্টর গুণের উদাহরণ হচ্ছে টর্ক। তাহলে আজকের আলোচনার মধ্যে আমরা স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা আয়তাকার একক ভেক্টরের সাহায্যে কিন্তু এইগুলাকে ব্যাখ্যা করতে পারবো। আমরা দেখেছি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আয়তাকার একক ভেক্টর যখন আমরা নেব, আয়তাকার একক ভেক্টর যখন আমরা নেব, তখন আমরা দেখব আই ডট আই হয়ে যাবে 1, মানে আই আই কোসাইন 0 ইজ ইকুয়াল টু 1 1 1, মানে আই ডট আই ইজ ইকুয়াল টু জে ডট জে ইজ ইকুয়াল টু কে ডট কে ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। ডট গুণনের আয়তাকার একক ভেক্টরের সাহায্যে যদি ডট গুণন আমরা প্রয়োগ করি, তাহলে এরকম বিষয়টা পাবো। একইভাবে যদি ক্রস হয়, আই ডট জে
is equal to z dot k is equal to k dot I is equal to 0 হয়ে যাবে। এই দুটো সূত্র অবশ্যই আমাদের মনে রাখতে হবে। একইভাবে আমরা যখন a ক্রস b প্রয়োগ করব, আমরা এটা দেখব এ বি সাইন থিটা হবে, এখানে এটা আছে, তাহলে আই ক্রস আই 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 সাইন 0 হবে। আমরা জানি সাইন 0 এর মান 0, এইটুকু 0 হয়ে গেল, আলটিমেটলি এটা হয়ে যায় 0। কিন্তু যখন আমরা আই ক্রস জে করব, তার মান আমরা বলবো এটা আই জে সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 যখন বলবো, এটার মান কিন্তু 1, এটার মান 1 সাইন 91। তাহলে আই এবং জে, আই ক্রস জে বললে তার লম্বতল হবে কে, এটা হবে কে, জানাতে নিয়ম। তাহলে আই ক্রস জে হয়ে যাবে কে। তাহলে আই ক্রস জে যদি কে হয়, জে ক্রস কে হবে আই, ঠিক তেমনি কে ক্রস আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে জে। এটা মনে রাখার জন্য আমাদের ঠিক সাইক্লিক পারমিউটেশনের এই চিহ্নটা মনে রাখলেই হয়ে যাবে। এটা আই, এটা জে, এটা যদি কে হয় তাহলে আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে। এই নিয়মটাও আমাদের মনে রাখতে হবে যে আই ক্রস আই 0, তাহলে জে ক্রস জেও 0, কে ক্রস কেও 0। তাহলে এইটুকু নিয়ম যদি আমরা মনে রাখি, মানে কি আই ক্রস আই is equal to j cross j is equal to k cross k is equal to 0। এবং তাহলে ভেক্টর গুণনের ক্ষেত্রে আমরা এই বিষয়টা মনে রাখবো, স্কেলার গুণনের ক্ষেত্রে এই নিয়ম, ভেক্টর গুণনের ক্ষেত্রে এইটুকু যদি আয়তাকার ভেক্টর যে করি, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে লম্ব উপাংশের সাহায্যেও কিন্তু ভেক্টরকে প্রকাশ করতে পারবো। ধরো এই একটা ভেক্টর, এর মান যদি আই এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে জেড হয়, ভেক্টর বি সমান আই বি এক্স জে বি ওয়াই কে বি জেড হয়, তাহলে এ ডট বি যদি গুণ করি 9টা টার্ম হবে, 6টা টার্ম শূন্য হয়ে যাবে, যেমন আই ডট আই জে ডট জে, আই ডট আই জে ডট জে কে ডট কে 1, আর আই ডট জে জে ডট কে এরকম ক্রস টার্মগুলো 0 হয়ে যাবে। আলটিমেটলি আমরা দেখব এটা হয়ে যাবে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক একইভাবে এ ক্রস বি সমান হয়ে যাবে 9টা টার্ম, এর মধ্যে 3টা 0, আমরা পাবো এটা আই জে কে এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এবং দুটো ভেক্টরের ডট গুণন যদি 0 হয়, তাহলে আমরা ভেক্টরগুলোকে লম্ব বলবো, আর ক্রস গুণন যদি 0 হয়, তাহলে ভেক্টরগুলোকে আমরা সমান্তরাল বলবো। এবং আমরা দেখেছি এ ডট বি এ বি কস থিটা, এ ক্রস বি ইটা এ বি সাইন থিটা। এই সূত্র থেকে কিন্তু আমরা দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বের করতে পারি, অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা বা cos থিটা সমান a ডট b বাই ab। এমনকি আমরা sin থিটা দিয়েও তো করতে পারি, a ক্রস b সমান ইটা ab sin থিটা। যদি আমরা মান নেই, এরকম হয়ে যাবে, তাহলে sin থিটা সমান হয়ে যাবে a ক্রস b বাই ab। যে কোনো ভাবেই কিন্তু আমরা অন্তর্ভুক্ত কোণের মান বের করে ফেলতে পারি। আমরা যদি একটা উদাহরণ নিই, যে একটা ভেক্টর এর মান হচ্ছে 2i plus 2j minus k, 2i plus 2j minus k, vector b is equal to 6i minus 3j plus 2k, a 2i plus 2j minus k, b is equal to 6i minus 3j plus 2k। আমরা দেখব এখান থেকে এর মান a সমান root over of x square plus
ay স্কোয়ার প্লাস az স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার তার রুট আমরা পেয়ে যাব এর মান হচ্ছে 3। একইভাবে b সমান হবে রুট ওভার অফ bx স্কোয়ার সিক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 7। এবং দেখব আমরা a ডট b এর মান হয়ে যাবে 2 6 প্লাস 2 মাইনাস 3 প্লাস মাইনাস 1 ইন্টু 2, এটা হয়ে যাবে আমাদের 20। a ডট b হয়ে যাবে আমাদের 4। তাহলে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি a ডট b এর মান হবে 4/21 4/21 এবং থিটা হবে cos ইনভার্স 4/21 ইজ ইকুয়াল টু প্রায় 79 ডিগ্রি। ঠিক সাইন থিটা দিয়েও আমরা এই কাজটা করতে পারি। a ক্রস b এর মান বের করব নির্ণায়ক ফরম্যাট থেকে, a b এর মান বসাবো, এখানে থিটার মান 79 ডিগ্রির প্রায় কাছাকাছি কিন্তু হবে। তাহলে ডট বা ক্রস গুণন থেকে আমরা কিন্তু খুব সহজভাবেই কিন্তু অন্তর্ভুক্ত ভেক্টর দুটার অন্তর্ভুক্ত কোণের মান বের করতে পারি। এবং তোমাদের জন্য যে SW থাকবে সেটা হচ্ছে শাহজাহান তপন বইয়ের SW, শাহজাহান তপন বইয়ের 8 থেকে 18 অনেকগুলো অঙ্ক পাবে। তাহলে আমরা ক্লাসের প্রায় শেয়ার জায়গায় চলে আসছি। আমরা আজকে ভেক্টর রাশির গুণন করেছি, তার সংজ্ঞা দিয়েছি, তাৎপর্য বলেছি। তাৎপর্যটা কি, যে দেখো দুটো ভেক্টর রাশির ডট গুণন যখন পরস্পরের লম্ব হওয়ার অর্থ হচ্ছে তাদের ডট গুণন শূন্য হওয়া, সমান্তরাল অর্থ হচ্ছে তাদের ক্রস গুণন শূন্য হওয়া। ব্যবহার দেখেছি কাজের ক্ষেত্রে এবং যাতায়াতের ক্ষেত্রে আমরা দেখেছি, এরকম অসংখ্য ব্যবহার আমরা পেতে পারি। কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা ঠিক ভেক্টর গুণনের কথা বলবো, যে কৌণিক ভরবেগ L সমান হবে R ক্রস P। এবং আমরা একক ভেক্টরের সাহায্যে আমরা দেখেছি যে I ডট I ইজ ইকুয়াল টু J ডট J ইজ ইকুয়াল টু K ডট K ইজ ইকুয়াল টু 1, ক্রস হয়ে গেলে 0। ঠিক তেমনি I ক্রস I ইজ ইকুয়াল টু J ক্রস J ইজ ইকুয়াল টু K ক্রস K ইজ ইকুয়াল টু 0, ক্রস হলে আমরা দেখলাম সাইক্লিক পারমিউটেশনের সাহায্যে এর মান কী হবে। পাশাপাশি A ডট B আমরা বের করে দেখেছি যে AX BX প্লাস AY BY প্লাস AZ BZ, এবং A ক্রস B আমরা নির্ণায়ক ফরম্যাট থেকে দেখেছি IJK AX AY AZ BX BY BZ এর একটা ভেক্টর রাশি। পরবর্তীতে আমরা একটু ভেক্টর ক্যালকুলাস নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা আজকে লেকচারটা বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করতে হবে, কারণ স্কেলার গুণন এবং ভেক্টর গুণই হচ্ছে ভেক্টরের প্রয়োগ দক্ষতা বা উচ্চতর দক্ষতার বিষয়। তাহলে তোমরা পরবর্তী ক্লাস যেটা ভেক্টর ব্যবকলন বা ভেক্টর অন্তরীকরণ, ভেক্টর ক্যালকুলাস, এই বিষয়টা আশা করি তোমরা একটু দেখে রাখবে এবং ক্লাসটা ফলো করবে। এই যে করোনার প্রভাব কিন্তু বেড়ে যাচ্ছে, তোমরা একটু সতর্কতার সাথে করোনার পরিস্থিতিটা সামাজিক বিধি মেনে নিরাপদ দূরত্ব রেখে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই ভালো থেকো।